শুরুটা হয় স্পেন থেকে। একটা দেশ যেখানে এখন আর মানুষ নিজের মতো করে বাঁচতে পারে না। এখানে আমরা দেখি মিয়া আর তার স্বামী নিকোকে। আসলে তারা গোপনে এই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এর কারণ এখন দেশের সরকার আর পুলিশ এখন কেউই সাধারণ মানুষের পাশে নেই। ফলে মানুষের সামনে একটাই প্রশ্ন, এখন তারা কি করে বাঁচবে? এই দেশে একে একে শিশুদের গায়েব করা হচ্ছে, আর গর্ভবতী মহিলাদেরকেও জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আর তাই নিকো মিয়াকে নিয়ে যোগাযোগ করে একটা ট্রান্সপোর্ট এজেন্সির সাথে, যাদের কাজ গোপনে মানুষকে এক দেশ থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া। কিন্তু এই পরিস্থিতিতে সেটাও এত সহজ ছিল না। প্রচুর টাকা নেয়ার পর সে লোকগুলো জানায় যে 3 দিনের মধ্যে জাহাজে করে তাদের একটা নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া হবে। এরপর গভীর রাতে মিয়া আর নিকোকে একটা অন্ধকার কন্টেনারের ভেতর আটকে দেওয়া হয়, যেটা রওনা দেবে আয়ারল্যান্ডের দিকে। শুরুর দিকে সবকিছু ঠিকঠাকই চলছিল। সেই কন্টেনারের ভেতর এখন তাদের মতো আরো অনেক মানুষ ছিল। সবাই একটাই স্বপ্ন দেখছিল, এই নরক থেকে পালিয়ে একটা স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া। নিকো মিয়াকে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমরা নতুন করে শুরু করব। কিন্তু তারা জানতো না এই যাত্রা তাদের জীবনে সবচেয়ে বড় দুঃস্বপ্ন হতে চলেছে। অল্প কিছুক্ষণ পরেই হঠাৎ করেই কন্টেনারের দরজা খুলে যায়, আর একের পর এক আরো অনেক লোক ভেতরে ঢুকতে শুরু করে। আসলে এদের অনেকেই আগে থেকেই এই এজেন্সির সাথে যুক্ত ছিল। তবে লোকসংখ্যা এতটাই বেড়ে যায় যে একটা কন্টেনারে সবাইকে ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু এই দেশ থেকে মানুষ কেন পালাচ্ছে সেটার আসল কারণটা এখনো কেউ স্পষ্ট করে জানে না। শুধু একটা জিনিস সবাই জানে, যারা একবার সরকারের হাতে পড়েছে ওরা আর কখনো ফিরে আসেনি। এই সময় এজেন্সির লোকগুলো জানায় সবাইকে একসাথে রাখা সম্ভব নয়, তাই অর্ধেক মানুষকে অন্য একটা কন্টেনারে নিয়ে যাওয়া হবে। ঠিক তখনই সেখানে আরেকটা গাড়ি এসে দাঁড়ায়, আর তাড়াহুড়ো করে মানুষ বাছাই করা শুরু হয়। দেখা যায় কেউ এদিকে আবার কেউ ওদিকে। আর এই বিশৃঙ্খলার মধ্যেই দুর্ভাগ্যক্রমে নিকো আলাদা হয়ে যায় মিয়ার থেকে। মিয়া চিৎকার করে সেই লোকেদের বোঝানোর চেষ্টা করে, তবে কোনো লাভ হয় না। এই মুহূর্তে মিয়া হঠাৎই বুঝতে পারে সে একদম একা হয়ে গেছে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়, এর কারণ সে এখন প্রেগনেন্সির একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছে। সুতরাং এই সময়ে তার সবচেয়ে বেশি দরকার নিকোকে, যে তার সবসময় খেয়াল রাখত। কাঁপতে কাঁপতে সে ফোনটা বের করে নিকোকে কল করে। ওপাশ থেকে নিকো বলে, চিন্তা করো না, বন্দরগাতে পৌঁছালেই আমরা আবার একসাথে হয়ে যাব। আমার কন্টেনারটা ঠিক তোমাদের পেছনেই আছে। এই কথাগুলো শুনে মিয়া নিজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তার ভেতরে কোথাও একটা অজানা ভয় কাজ করতে থাকে। এর কারণ সে কিছু বিপদের আশঙ্কা অনুভব করছিল। এভাবেই অল্প কিছুক্ষণ পর এখন তাদের গাড়িটা একটা চেকপোস্টে থামানো হয়। চারদিকে পুলিশ, এক এক করে সব গাড়ি তল্লাশি করা হচ্ছে। ভেতরে থাকা মিয়া আর বাকিরা ভয় নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিল না। ধরা পড়লে কি হবে সেটা তারা খুব ভালো করেই জানে, তাই সবাই চুপচাপ পিছনের দিকে লুকিয়ে পড়ে। কিন্তু এই পুলিশগুলো ছিল একেবারে নাছর বান্ধা। এখন তারা কন্টেনার না দেখে কাউকে ছাড়বে না। এদিকে গাড়ির ড্রাইভার একেবারে ঘাবড়ে যায়। সবার প্রথমে একজন অফিসার ভেতরে ঢুকে চারদিকে তাকায়, তবে কিছু খুঁজে পায় না। এদিকে অফিসার স্পষ্ট বুঝে যায় এই সময় দেশের যে অবস্থা, যদি সাধারণ মানুষ 1 ইঞ্চিও ফাঁক পায় ঠিক তাহলে সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। দেখা যায় খানিকক্ষণ চুপ থাকার পর হঠাৎই অন্য একজন অফিসার সেই কন্টেনারের ভেতর গুলি চালায়, আর সেই শব্দে ভেতর থেকে একটা বাচ্চার কান্না ভেসে আসে। এক মুহূর্তেই যেন তাদের স্বপ্নটা দুঃস্বপ্নে বদলে যায়। অফিসার ঠান্ডা গলায় বলে, ভালো করে শুনে নাও, আমি জানি এখানে তোমাদের মধ্যে গর্ভবতী নারী আর বাচ্চারা আছে। শান্তভাবে সবাই একে একে বাইরে বেরিয়ে এসো, না হলে আমাদের গুলির আদেশ দেওয়া আছে। এদিকে ভিতরে সবাই নিঃশব্দ হয়েছিল, যেন কেউ নড়তেও পারছে না। কিন্তু তাদের ভাগ্যটা খুবই খারাপ ছিল। তখনই অ্যাঞ্জেলা নামের এক মেয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে, আর তার পরের মুহূর্তেই সেই অফিসাররা গুলি চালাতে শুরু করে। এক এক করে সবাই মাটিতে লুটিয়ে পড়ে, রক্তে ভরে যায় ভিতরে চারদিক। ভাগ্যক্রমে মিয়া ওপরে এক কোণে লুকিয়েছিল, আর তাই সে কোনো মতে বেঁচে যায়। কাঁপতে কাঁপতে সে নিকোকে ফোন করে, সতর্ক করতে চায়, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসে না। এরপর দীর্ঘ যাত্রার পর সেই কন্টেনারগুলো বন্দরগাতে পৌঁছে যায়। এক এক করে সব কন্টেনারগুলো জাহাজে আনলোড করা হয়, আর ধীরে ধীরে জাহাজটি তার গন্তব্যের দিকে এগোতে শুরু করে। কিন্তু মাঝ সমুদ্রে পৌঁছানোর পরই হঠাৎ করে ভয়ঙ্কর ঝড় শুরু হয়। প্রচণ্ড ঢেউ, ঝড়ের তাণ্ডব। ঠিক তারই মাঝে এক এক করে অনেক কন্টেনার সমুদ্রের জলে পড়ে যায়। এই বিশৃঙ্খলার মধ্যেই মিয়া নিজেকে সামলাতে পারে না।
মাথায় আঘাত পেয়ে সে অজ্ঞান হয়ে যায়। এরপর প্রায় কয়েক ঘন্টা পর তার জ্ঞান ফিরে আসে, আর চোখ খুলতেই সে দেখে যে কন্টেনারের ভেতরে জল ঢুকছে। আতঙ্কে সে বাইরে তাকায়, আর তখনই সে এমন এক দৃশ্য দেখে যা তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। চারদিকে শুধু সমুদ্র আর ভাসতে থাকা কয়েকটা কন্টেনার, আর সেগুলোর মধ্যেই একটা কন্টেনার যেটাতে ছিল নিকো। এক মুহূর্ত দেরি না করে মিয়া ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। মোবাইলটা ভেঙে গেছে, ঠিকমতো কাজই করছে না, আর তার চোখের সামনেই নিকোদের কন্টেনারটা ধীরে ধীরে জলের নিচে তলিয়ে যায়। এই মুহূর্তে মিয়া সম্পূর্ণ অসহায়। সে বুঝে যায় এই বিশাল সমুদ্রের মাঝে সে একা ফেসে গেছে। সুতরাং এখন বেঁচে থাকতে হলে নিজেকে নিজের জন্য লড়াই করতে হবে, আর সবচেয়ে আগে দরকার খাবার আর জলের ব্যবস্থা করা। মিয়া সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক অন্তত রেস্কিউ টিম আসা পর্যন্ত এখন তাকে বেঁচে থাকতে হবে। সেই কন্টেনারের ভেতরে থাকা বাক্সগুলো এক এক করে খুলতে শুরু করে। সেখানে সে খুঁজে পায় এক ধরনের প্লাস্টিকের বাক্স, হেডফোন, জ্যাকেট, আরও কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিস। আর খাবারের মধ্যে ছিল সামান্য পরিমাণে কেক, কয়েক বোতল ওয়াইন, আর খুব সামান্য পরিমাণে জল। অর্থাৎ এই সামান্য পরিমাণের জিনিস নিয়েই শুরু হয় তার বেঁচে থাকার লড়াই। আর এখানে প্রশ্ন আসে, এই সামান্য পরিমাণ খাবার নিয়ে সে আর কদিন বাঁচতে পারবে? ঠিক তখনই তার চোখ পড়ে একটা ব্যাগের ওপর। ব্যাগটা খুলতেই সে পায় একটি মোবাইল, একটা লাইট, একটি ড্রিল মেশিন, আর কিছু টেপ। মিয়া সেই টেপগুলো ব্যবহার করে সেই কন্টেনারের ভেতরে ছোট ছোট ছিদ্রগুলো বন্ধ করে দেয়। কিন্তু অল্প কিছুক্ষণ পর ভেতরে আবারও জল বাড়তে শুরু করে। এত দ্রুত গতিতে জল ঢুকতে থাকে যে তার কাছে বাঁচার কোনো উপায় ছিলই না। হঠাৎই সে আতঙ্কে চমকে ওঠে। এর কারণ সবকিছু ছিল একটা দুঃস্বপ্ন। এদিকে সকাল হয়ে যায়, কিন্তু বাস্তবতা খুব একটা ভিন্ন ছিল না। সে লক্ষ্য করে জলের চাপে সেই টেপগুলো খুলে গেছে, আর আবারও ভেতরে জল ঢুকছে। অর্থাৎ এই মুহূর্তে জল বের না করতে পারলে সে ডুবে যাবে। মিয়া নতুন এক পরিকল্পনা করে। এখন তার কাছে থাকা প্লাস্টিকের বাক্সগুলোতে রাবারের সিল লাগানো ছিল। সে বুঝতে পারে যে এই রাবারগুলো ব্যবহার করে ছিদ্রগুলো আটকানো সম্ভব হবে। সে বাক্সগুলো ভেঙে রাবারগুলো ভিন্ন করে, আর ছোট ছোট টুকরো বানিয়ে এক এক করে ছিদ্রগুলোতে আটকে দেয়। এরপর একটা পাইপের সাহায্যে ভেতরে জমে থাকা জল ধীরে ধীরে বাইরে বের করতে শুরু করে। অনেক কষ্টের পর শেষমেশ সে এমন একটা জায়গা তৈরি করতে পারে যেখানে অন্তত কয়েকটা সময় থাকা সম্ভব। এরপর সে নিজের সামনে তার প্রিয় মানুষের ছবিটা টাঙিয়ে দেয়, যেন এই একাকী লড়াইয়ে সে মানসিকভাবে ভেঙে না পড়ে। এই সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে আসে। মেয়ের আগে আরেকটা সন্তান ছিল, যার নাম উমা, কিন্তু দুর্ভাগ্যবশত সে আর বেঁচে নেই। ঠিক তখনই হঠাৎ করে মিয়ার ফোন বেজে ওঠে। কাঁপতে কাঁপতে সে কলটা রিসিভ করে। দেখা যায় ওপাশ থেকে নিকোর গলা শোনা যায়। এই শব্দটা শোনার সাথে সাথে যেন মনে হয় সে আবার বেঁচে উঠেছে। মিয়া দ্রুত তাকে তার বর্তমান পরিস্থিতি সবকিছু জানায়। নিকো তাকে ভরসা দেখিয়ে বলে, আমি আসছি, আমি তোমাকে বাঁচাবই, আর বেশি চিন্তা করতে মানা করে। কিন্তু ঠিক তখনই সিগন্যাল কেটে যায়, আর এখানেই গল্পটা হঠাৎ করে অন্যদিকে মোড় নেয়। হঠাৎই মিয়ার পেটে তীব্র ব্যথা হতে শুরু করে। সে বুঝতে পারে যে তার ডেলিভারির সময় হয়ে গেছে। একদিকে সে মাঝ সমুদ্রে একা আটকে, আর অন্যদিকে এই ভয়ঙ্কর মুহূর্তে সন্তানের জন্ম। ঠিক তখনই সমুদ্রে শুরু হয় প্রচন্ড ঝড়, চারদিকে তাণ্ডব। আর সেই অবস্থার মধ্যেই মিয়া কোনো মতে নিজেকে সামলে তার সন্তানকে জন্ম দেয়। দেখা যায় একটি কন্যা সন্তান হয় তার। ভাবতেই অবাক লাগে যে এমন পরিস্থিতিতে একজন মানুষ কতটা সহ্য করতে পারে। জন্মের পর মেয়ে তার সন্তানের যত্ন নিতে শুরু করে। সে কখনো নিজের শরীরের শেষটুকু শক্তি দিয়ে তাকে আগলে রাখে, আবার কখনো নিজের ভাগের খাবারটুকুও এখন তার বাচ্চাকে বাঁচিয়ে রাখতে ব্যবহার করে। এই নিষ্ঠুর পরিস্থিতির মধ্যেও একজন মায়ের ভালোবাসা একটুকুও কমে না, এবং এভাবেই কাটতে থাকে দীর্ঘদিন। ধীরে ধীরে তার খাবার প্রায় শেষ হয়ে আসে। সুতরাং এখন বাঁচতে হলে বাইরে বের হওয়াটা খুব জরুরি। মিয়া ড্রিল মেশিনের সাহায্যে সেই কন্টেনারের চারদিকে ছিদ্র করতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্য, একসময় মেশিনটার চার্জ শেষ হয়ে যায়। তবুও মিয়া হাল ছাড়ে না। এর কারণ এখন তার নিজের থেকে বেশি গুরুত্বপূর্ণ তার সন্তানের জীবন। সুতরাং সন্তানকে বাঁচাতে হলে এখন তাকেও বেঁচে থাকতে হবে। সে ছুরি দিয়ে এই কন্টেনার কাটার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু ধীরে ধীরে সে শারীরিক আর মানসিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়ে যে তার শরীর আর সাড়া দিচ্ছিল না। শেষমেশ বাঁচার তাগিদে তাকে বাধ্য হয়ে নোংরা খাবারও খেতে হয়। তবে কথায় আছে, বিপদ কি বলে কয়ে আসে। হঠাৎ করে সমুদ্রের কিছু হাঙর এই কন্টেনারকে ঘিরে ফেলে আর বারবার আঘাত করতে থাকে।
মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে ভেঙে যাবে সবকিছু। মিয়া আর তার সন্তান ভয়ে জমে গেলেও এখন তারা কোনো মতে এই ভয়ঙ্কর পরিস্থিতিটা পার করে দেয়। কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার ছিল, এভাবে আর বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। যে করেই হোক মিয়াকে এই কন্টেনার থেকে বের হতেই হবে। আসলে খাবার প্রায় শেষ, এখন বাঁচার একটাই উপায় বাইরে বেরিয়ে কিছু একটা জোগাড় করা। সময় এর পর দিন। মিয়া লোহার প্লেট কাটতে শুরু করে, ঠিক তার কিছুক্ষণ পরেই ছুরিটা ভেঙে যায়। এদিকে তার শরীরও ধীরে ধীরে ভেঙে পড়ছিল। এখন পান করার মতো এক ফোঁটা জল নেই, আর তাই ক্রমশ সে মানসিকভাবে ভেঙে পড়তে থাকে। একসময় তার শরীর আর সাড়া দেয় না, সে হ্যালোসিনেট করতে শুরু করে। কখনো সে দেখে নিকো তার সামনে দাঁড়িয়ে আছে, আবার কখনো সে তার মেয়ে উমাকে দেখতে পায়। উমা যেন তাকে বলছে, মা চলো না বাইরে যাই, আর কতদিন এইভাবে লুকিয়ে থাকবো। মিয়া কাপা গলায় বলে, মা আমাকে ক্ষমা করে দিস, আমরা তোকে বাঁচাতে পারিনি। আর ঠিক এখানেই গল্পের আসল সত্যটা সামনে আসে। আসলে উমার সাথে কি ঘটেছিল। একদিন সরকার নতুন কিছু কঠোর নিয়ম জারি করে, যার নাম ছিল উন্নয়ন। আর যারা এই নিয়মের বিরুদ্ধে দাঁড়িয়েছিল ঠিক তাদের উপর শুরু হয় নির্মম অত্যাচার। ধীরে ধীরে এই ভয়ঙ্কর নিয়ম ছড়িয়ে পড়ে অন্যান্য দেশগুলোতেও। ফলে এই পুরো পৃথিবীতে নিরাপদ জায়গায় বলতে অবশিষ্ট কিছু ছিল না। এই অবস্থায় প্রায় 1 মাস ধরে নিকো সে তার পরিবারকে নিয়ে বাড়ির ভেতরেই লুকিয়েছিল। কিন্তু একদিন উমা সে আর সহ্য করতে না পেরে জেদ করে বাড়ির বাইরে বেরিয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই সরকারি লোকেরা আর পুলিশ তাকে ধরে নিয়ে যায়। মেয়ে সবকিছু চোখের সামনে দেখেও সে কিছুই করতে পারেনি। আর তারপর থেকেই উমা আর কখনো ফিরে আসেনি। এই কারণেই মিয়া আর নিকো ধরে নিয়েছিল এখন তাদের মেয়ে আর বেঁচে নেই। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, সরকার কেন মানুষের সাথে এমন নিষ্ঠুর আচরণ করছিল? সেটার উত্তর গল্পের শেষে জানতে পারবে। যাকে এখন এই অবস্থায় মিয়া নিজের কাছে একটা প্রতিশ্রুতি নেয়, যাই হয়ে যাক না কেন সে তার সন্তানকে বাঁচাবেই। সে আবার সাহসের সাথে উঠে দাঁড়ায়। ঠিক তখনই আকাশে বৃষ্টি নামতে শুরু করে। মিয়া খুব তাড়াতাড়ি করে সে প্লাস্টিকের ছোট ছোট বাক্সগুলো সাজিয়ে রাখে, যাতে বৃষ্টির বিশুদ্ধ জল জমা করা যায়। আর এইভাবেই সে জলের সমস্যা সামান্য পরিমাণ হলেও সামাল দেয়। এরপর একটা দড়ির সাহায্যে ধীরে ধীরে বাইরে বের হওয়ার পথ তৈরি করে এবং এই প্রথমবার সে খোলা আকাশের নিচে বেরিয়ে আসে। এরপর থেকে সে দিনের বেলায় সে তার সন্তানকে নিয়ে ওপরে থাকতে শুরু করে। একসময় সে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে, যখনই সে তার সন্তানের নোংরা কাপড় সমুদ্রে ফেলে দেয় সেখানে অনেক মাছ ভিড়ে যায়। মিয়া তখনই বুঝতে পারে বেঁচে থাকার একমাত্র উপায় এখন এই মাছগুলো। আসলে তার কাছে আর কোন খাবার অবশিষ্ট নেই এবং এই চিন্তা থেকেই তার মধ্যে আবারও বাঁচার ইচ্ছা জেগে ওঠে। সে একটা দড়ি বানায় আর তার মাথায় একটা ছুরি বেঁধে মাছ ধরার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত এই পরিকল্পনা কাজে আসে না। অনেক চেষ্টা করেও সে একটাও মাছ ধরতে পারে না। শেষমেশ সে হতাশ হয়ে লুটিয়ে পড়ে। ঠিক তখনই সে দেখে আকাশ দিয়ে একটা প্লেন যাচ্ছে। মিয়া বুঝতে পারে এটাই হয়তো তার শেষ সুযোগ। সে দ্রুত একটা কাঁচের টুকরো নিয়ে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাইরে বের হওয়ার সময় তার পায়ে গুরুতর আঘাত লাগে। দেখা যায় তার পা খুব খারাপভাবে কেটে যায়। এরপরেও সে থেমে যায় না। এর কারণ সে জানে আসলে তার বাঁচতেই হবে, এখন তার সন্তানের জন্য। এই লক্ষ্য নিয়ে সে আরেকটি নতুন এক পরিকল্পনা করে। কন্টেনারে পাওয়া হেডফোনের তার ব্যবহার করে সে নিজের আঘাত করা জায়গায় কোনো মতে বেঁধে ফেলে, আর বাকি তার দিয়ে একটা অস্থায়ী জাল তৈরি করে। শেষমেশ তার বুদ্ধি কাজে লাগে। সে ধীরে ধীরে মাছ ধরতে শুরু করে। এক এক করে অনেক মাছ ধরে আর সেগুলোকে জমিয়ে রাখে আগামী দিনের জন্য। আসলে বলা হয় মানুষের খিদে বড়ই ভয়ঙ্কর জিনিস, আর এই খিদে যখন খুব চরমে পৌঁছে যায় তখন মানুষ আর মানুষ থাকে না, সে শুধু বাঁচতে চায় যেভাবেই হোক। ধীরে ধীরে মেয়ে একটা নতুন উপায় খুঁজে বের করে। সে কাগজে সাহায্য চাই লিখে সেগুলোকে প্লাস্টিকের বাক্সে ভরে সমুদ্রে ভাসিয়ে দেয়, যেন জলের স্রোতে সেগুলো ভেসে আশেপাশে কোনো লোকালয়ে পৌঁছে যায়। এইভাবেই কয়েকটি দিন কেটে যায়। একদিন মিয়া তার আগের পুরনো ছবিগুলো বের করে আর তার নবজাতক সন্তানকে গল্প শোনাতে থাকে। সেই দিনই সে তার সন্তানের একটা নাম দেয়, নোয়া। আসলে নোয়া নামটা মেয়ের কাছে সাহসের প্রতীক। ঠিক সেই সময় তার চোখ পড়ে আরেকটা ছবিতে, তার আগের মেয়ে যার নাম উমা। মুহূর্তেই মেয়ে ভেতর থেকে ভেঙে পড়ে। সে নিজের ওপরই সব দোষ চাপায়। এর কারণ যদি সেদিন তারা বাইরে না যেত, উমা তাদের সাথেই থাকতো। এরপর একদিন হঠাৎ করেই মিয়ার ফোন বেজে ওঠে। ওপাশ থেকে নিকোর কথা ভেসে আসে। মিয়া মনে করে হয়তো নিকো তাকে বাঁচাতে এসছে। মিয়া তাকে তাদের সন্তানের কথা জানায়, কিন্তু এই কলটা আগের মতো ছিল না।
নিকো ভাঙা গলায় জানায় সে আর তাদের সাহায্য করতে পারবে না। মিয়া কিছু বুঝতে পারে না নিকো এসব কি বলছে। এই কথা শুনে মিয়া যেন স্তব্ধ হয়ে যায়। সে একটা বিষয় বুঝতে পারে, নিকো মারাত্মক বিপদে আছে। নিকো জানায় সেই কন্টেনার থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু পরে তাকে সরকারি পুলিশ ধরে ফেলে আর তারপর তাকে গুলি করা হয়। আসলে সরকার এই নিষ্ঠুর সিদ্ধান্তটা নিয়েছিল দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ রাখার জন্য। আর তাদের বিশ্বাস মানুষ কম মানেই বেশি সম্পদ, আর তাতেই নাকি দেশ উন্নত হবে। কিন্তু এই উন্নয়নের আড়ালে চলছিল এক ভয়ঙ্কর খেলা, যেখানে নিরীহ মানুষদের এক এক করে সরিয়ে ফেলা হচ্ছিল। যাই হোক, শেষ মুহূর্তে নিকো শুধু এতটুকুই বলে, পারলে আমাকে ক্ষমা করে দিও, আর যেভাবেই হোক এখন তুমি আর আমাদের সন্তান যে কোনো মতে লোকালয়ে পৌঁছে যাও। এরপরই লাইনটা বন্ধ হয়ে যায়। এই দুঃসংবাদ শোনার পর মিয়া সারা রাত বসে থাকে। স্বাভাবিকভাবেই যার ওপর তার শেষ ভরসা ছিল সেও আজ হারিয়ে গেল। কিন্তু মিয়া হার মানার পাত্রী নয়। সে পরদিন সকালে সেই প্লাস্টিকের বাক্সগুলো দিয়ে একটা ছোট্ট ভেলা বানায়, আর ঠিক তখনই একটা পাখি এসে বসে এই কন্টেনারের উপর। এই দৃশ্য দেখে মিয়া বুঝতে পারে যে তারা আর বেশি দূরে নেই, সামনের কোনো লোকালয়ের খুব কাছেই আছে। এর কারণ এই ধরনের পাখি সাধারণত দূরে সমুদ্রে যায় না, কিন্তু দুর্ভাগ্য হঠাৎ করেই কন্টেনারের ছিদ্র খুলে যায়, আর কিছুক্ষণের মধ্যেই এই সম্পূর্ণ কন্টেনারে জল ঢুকে যায়। ফলে মোবাইল, ছবি, খাবার সবকিছু জলে তলিয়ে যায়। এদিকে মিয়া একটা বিষয় খুব স্পষ্ট করে বুঝতে পারে, এই সময় একমাত্র বাঁচার রাস্তা খাবার। সুতরাং খাবারটা থাকা দরকার, নয়তো আর কয়েকদিনের মাঝে এখন তারা মারা পড়বে। এই মুহূর্তে মিয়া সিদ্ধান্ত নেয় সে নিচে গিয়ে খাবার সংগ্রহ করবে। আর এখানে মিয়া সবচেয়ে বড় ভুল করে বসে। মিয়া সেগুলোকে উদ্ধার করতে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু তখনই তার পা কোথাও আটকে যায়। সে মরিয়া হয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। দেখা যায় সেই কন্টেনারটা সম্পূর্ণ জলে ভরে ডুবে যেতে শুরু করে। শেষমেশ মিয়া কোনো মতে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে এসে সে বুঝতে পারে নোয়া সেখানে নেই। এই দৃশ্য দেখে মিয়া পুরো ভেঙে পড়ে। সে পাগলের মতো চারদিকে খোঁজ করতে থাকে, কিন্তু যেদিকেই তাকায় শুধু অসীম সমুদ্র। ওদিকে সমুদ্রের তীব্র স্রোতে নোয়ার ছোট ভেলাটা ধীরে ধীরে মিয়ার থেকে অনেক দূরে সরে যায়। ঠিক তখনই একটা হাঙর নোয়ার একদম পাশ দিয়ে ভেসে যায়। এই ভয়ঙ্কর মুহূর্তে নোয়া হঠাৎ করেই কাঁদতে শুরু করে। চারদিকে জলের তীব্র স্রোত, অস্বস্তিকর এক পরিস্থিতি, সব মিলিয়ে সে অস্থির হয়ে ওঠে। আর তার সেই কান্নার শব্দ দূর থেকে মিয়ার কানে পৌঁছে যায়। এক মুহূর্ত দেরি না করে মিয়া সেদিকে ছুটে যায়। সে প্রাণপণে সাঁতার কেটে নোয়ার দিকে এগিয়ে আসতে থাকে। অবশেষে সে নোয়াকে নিজের বুকে জড়িয়ে ধরে। দুজনেই তখন খুব ক্লান্ত। মিয়া তার সন্তানকে খুঁজে পেয়ে সে একটু হালকা হয়, কিন্তু বেঁচে থাকার ইচ্ছাটাই এখন তাদের নিয়ে যাচ্ছিল সামনের দিকে। এইভাবেই দীর্ঘক্ষণ বেঁচে থাকার পর এখন তারা ধীরে ধীরে লোকালয়ের আরো কাছে পৌঁছায়। এরপর মিয়া একটি বুদ্ধি করে। সে ধরা মাছগুলো এখন তাদের চারপাশে ভাসিয়ে দেয়, আর তার কিছুক্ষণ পরেই আকাশ থেকে একের পর এক পাখি এসে সেগুলোকে ঘিরে ধরতে শুরু করে। সম্পূর্ণ এই জায়গাটা অদ্ভুত এক কোলাহলে ভরে ওঠে। আসলে এটাই ছিল মিয়ার পরিকল্পনা। সে জানতো মাঝ সমুদ্রে যদি হঠাৎ করে এতগুলো পাখি একটা জায়গায় ভিড় করে, সেটা দূর থেকে খুব সহজে চোখে পড়বে, হয়তো কোনো জাহাজ অথবা যে কোনো কোস্টগার্ড। এই মুহূর্তে এটাই ছিল মিয়ার বাঁচার শেষ আশা। ওদিকে ঠিক কিছুটা দূরেই একদল জেলে মাছ ধরছিল। হঠাৎই তারা লক্ষ্য করে আকাশে অস্বাভাবিক অনেক পাখি একটি জায়গায় ভিড় করছে। দৃশ্যটা অদ্ভুত লাগায় সেই লোকগুলো ধীরে ধীরে সেদিকে এগিয়ে যায়। কাছে গিয়ে তারা দেখতে পায় সমুদ্রের মাঝে ভাসছে মিয়া তার ছোট সন্তানকে আঁকড়ে ধরে। এক মুহূর্ত দেরি না করে সেই লোকগুলো দুজনকে উদ্ধার করে। অবশেষে মিয়া তার সন্তানকে নিয়ে সে কোনো মতে বেঁচে যায়। এরপর জেলেরা দ্রুত নৌকা ঘুরিয়ে লোকালয়ের দিকে রওনা দেয়, এবং এইভাবেই একজন অসহায় মা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নতুন জীবন শুরুতে পৌঁছে যায়। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা দেখার পর একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়, জীবনে যত বড় বিপদ আসুক না কেন হাল ছেড়ে দিও না। সবকিছু না হলে সেখানেই শেষ, কিন্তু শেষ পর্যন্ত লড়ে গেলে অসম্ভব জিনিসও সম্ভব হয়ে উঠতে পারে। আসলে কখন কোথায় জীবন আমাদের জন্য নতুন একটা সুযোগ রেখে দিয়ে গেছে সেটা আমরা কেউ জানি না। আর তাই পরিস্থিতি যতই খারাপ হোক, লড়াইটা কখনো থামিও না। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর এমন এক্সপ্লেনেশন দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো।
আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই।